এবারে সবিনয় আমার কাছে মূল্যবান ভাষণ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানের পরম সত্য প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী বাংলাদেশ ইনল্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির সাবেক চেয়ারম্যান এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, সুধীমণ্ডলী আজকের প্রধান বক্তা জনাব শিমুল বিশ্বাস। Hey! এটা একটু উপর তুলে দিতে হইতো তোমার। আপনাদের প্রিয় বাংলাদেশের বিশেষ শিল্প এবং বন্দর অঞ্চল সাগর পাহাড় উপত্যকা বনাঞ্চল বন্দর প্রকৃতির লীলাভূমি চট্টগ্রামের আজকের এই বিশেষ সভা, যে সভায় উপস্থিত হয়েছে বাংলাদেশের শ্রমজীবী মানুষের নির্বাচিত, নিবন্ধিত, অনিবন্ধিত বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা। আমি এই সভায় চট্টগ্রাম জেলা নেতারা, বিশেষ করে আমার স্নেহভাজন স্বামী ভক্ত সুফিয়ান সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দরা যে সহযোগিতা করেছেন, প্রধান অতিথি তার সাথে আমি এক সপ্তাহ আগে একটা টেক্সট এবং টেলিফোনে কথা বলে উনি শ্রমিকদের সংগঠিত করার আগ্রহে উনি অংশগ্রহণ আজকে এই সভার সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা শ্রম বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিনের সভাপতিকে উপস্থিতি এই সভায় যে সমস্ত ট্রেড ইউনিয়ন, বেসিক ইউনিয়নের নির্বাচিত প্রতিনিধিরা বক্তব্য রেখেছেন, যারা মঞ্চে উপস্থিত হয়েছেন, প্রধান অতিথিকে আমি সদর করে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা নিজেরা জানেন এই চট্টগ্রাম বিভাগের আজকে যে বিভাগীয় শ্রমিক প্রতিনিধি সভা আমরা করছি, প্রায় 3 কোটি জনগোষ্ঠীর এই বিভাগ, বাংলাদেশের অর্থনীতির প্রাণ শক্তি এই অঞ্চল। আমাদের যে সভ্যতা গড়ে উঠেছে বিশ্বজুড়ে, সেই সভ্যতার বিনির্মাণের কারিগর হচ্ছে শ্রমিক শ্রেণী, যারা যাদের পরিশ্রমে এই সভ্যতা গড়ে উঠেছে। পৃথিবীর বহু দেশে শ্রমজীবীরা সেই অধিকার সুরক্ষিত করেছে। দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে আমরা যারা লড়াই করছি, আমরা সফলতার জন্যই এই সংগঠিত হওয়ার কাজ শুরু করেছি। বাংলাদেশে এই মুহূর্তে 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে প্রায় 12 কোটি মানুষ হচ্ছে যাদের বয়স 15 বছর থেকে 45 বছরের মধ্যে কর্মক্ষম। এই বিশাল জনগোষ্ঠীর এই বাংলাদেশ সারা পৃথিবীতে আমি সংযুক্তকারী আপনাদের শক্তি সম্পর্কে ইউএনডিপি এবং আইএমএফ একটি জরিপে বাংলাদেশ সম্পর্কে একটি তরুণ জনগোষ্ঠী নির্ভর দেশে উল্লেখ করেছেন এই
বাংলাদেশকে পৃথিবীর মধ্যে একটা অনন্য একটা শক্তি এই বাংলাদেশ। এই বাংলাদেশের আরো কয়েকটা অমূল্য সম্ভাবনা রয়েছে। আগামী 30 বছরের মধ্যে পৃথিবীতে এটা সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে পরিগণিত হবে, সেটা হচ্ছে মিষ্টি পানি, খাদ্য উপযোগী পানি। বাংলাদেশ হচ্ছে মিষ্টি পানির আধার। এই বাংলাদেশ দিয়ে, এই ভূখণ্ড দিয়ে পৃথিবীর সবচেয়ে মূল্যবান মিষ্টি পানি সাগরে অনাদরে চলে যায়। আমাদের যেটা পৃথিবীর বহু দেশ তারা খনিজ সম্পদের কারণে যেভাবে তারা ভাগ্য বদল করেছে, আমাদের রাজ্যের মূল্যবান সম্পদ আমাদের দেশে রয়েছে। আমাদের মানুষ অল্পে তুষ্ট, আমাদের জনশক্তি 60% অধিক কর্মক্ষম। আমাদের এই বাংলার ভূমি, এই দেশের ভূমি পৃথিবীর মধ্যে সবচেয়ে উর্বর, শোধনা, সৌভাগ্যী ভূমি। এই ভূমির মধ্যে প্রায় আপনারা নিজেরা বলেছেন 6,35 লক্ষ, আমার হিসাবে 7 কোটিরও অধিক শ্রমজীবী জনগোষ্ঠী বাংলাদেশে। এই জনগোষ্ঠীর মধ্যে এই বিভাগে যেই শ্রমিক শক্তির প্রতিনিধিত্ব করেন তারাই আজকের এই সভায় উপস্থিত হয়েছে। আমি প্রধান অতিথির সাথে মঞ্চে বসে কিছু কিছু কথা বলছিলাম। আমি অনুপ্রাণিত হয়েছি যে এই অঞ্চলেরই কিন্তু সন্তান আমাদের প্রধান অতিথি জাতীয় রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতিটি সভাকে অনুপ্রাণিত করছে এই দুঃশাসনের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমি প্রসঙ্গত প্রধান অতিথি যা জানেন তারপরে যে এই সভ্যতার যে কারিগর যারা পৃথিবীকে পরিবর্তন করেছে, সেই সভ্যতার কারিগরদের অবমূল্যায়ন করে, অমর্যাদা, শোষণে, অপমানে জর্জরিত করে কোন দেশ সভ্য হতে পারে না, কোন দেশ তার ভাগ্য বদল করতে পারে না। পৃথিবীতে যে শিল্প উন্নত দেশগুলো, সে দেশের শ্রমিককে সম্মান এবং মর্যাদা দেওয়ার মাধ্যমে তারা একটা উন্নত রাষ্ট্র হয়েছে। আমরা বাংলাদেশের রাজনীতিতে আজকে এই দুঃশাসনে সবচেয়ে বেশি শোষিত হচ্ছে, অবহেলিত হচ্ছে, অপমানিত হচ্ছে শ্রমিক শ্রেণী, কর্মচারী, গরিবজন। অথচ এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন গরিব জনগণের ভাগ্য বদল করবেন। আমরা দেখছি এই সরকার লুটপাট, ধন সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে তার পরিবারের ভাগ্য বদল করছে, আমাদের অপমানে, অসম্মানে, শোষণে জর্জরিত। আমি শ্রমিক শ্রেণীর অমিত শক্তির 2-3 উদাহরণ আপনাদের কাছে রাখতে চাই। যে কোনো অতীতের আন্দোলন সফল হওয়ায় শ্রমিক শ্রেণীর অবদান ব্যতীত সফল হয়। 1964 সাল থেকে তৎকালীন পাকিস্তানের অন্তর্ভুক্ত আমাদের বাংলাদেশ, পূর্ব পাকিস্তানে আগরতলা ষড়যন্ত্র মামলা যে শুরু হয়, সেটা পর্যায়ক্রমে 67-68 সালে চূড়ান্ত পরিণতিতে যখন যায়, সেই জেলবন্দি আগরতলা মামলার প্রধান আসামি শেখ সাহেব গোপনে চিরকুট লিখলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানীকে উল্লেখ করলেন, হুজুর আপনি আমাকে প্রাণ বাঁচাতে পারেন, আপনার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই, আমাকে মুক্তির ব্যবস্থা করেন। 64, 65, 66, 67, 68 পর্যন্ত আন্দোলন ছিল নগর ভিত্তিক রাজনৈতিক দল এবং ছাত্রদের। মাওলানা ভাসানী ডাক দিলেন শ্রমিক শ্রেণীকে। আপনারা জানেন বাংলাদেশের 2টি শিল্প অঞ্চল আদমজি এবং টঙ্গী থেকে মাওলানা ভাসানীর ডাকে লাল টুপি মাথায় দিয়ে শ্রমিকদের পদভারে ঢাকা যখন প্রকম্পিত হয়েছে, রাজনৈতিক আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। 1969 সালে লৌহ মানব
আইয়ুব খান পতন ঘটে। 1969-এর পতনের পরে 70-এর নির্বাচনে বাঙালি জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতি সমর্থন দিয়ে মৌলানা ভাসানী নির্বাচন বর্জন করেন। এককভাবে আওয়ামী লীগ বিজয় লাভ করে। বিজয়ের পূর্বে জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন উল্লেখযোগ্য যে আমাদের এই বাংলায় তখন ছিল অভাব আর দুর্ভিক্ষপীড়িত, ধান কাপড়ের কষ্টে মানুষ জর্জরিত ছিল। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কানানা শেখ কাল, 6 কাগজ, 25 বিঘা জমির খাজনামা, বাংলাদেশের মানুষ হবে পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, শ্রমিক, কৃষক, কুলিকামার, এই বাংলার সমস্ত মানুষের সমান মর্যাদা হবে। দেশ চলবে আইনের শাসনের অধীনে। বাংলাদেশের প্রতিটি গরিব মানুষের সন্তানেরা যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। এই স্বপ্নে বুক বেঁধে 1970-এর নির্বাচনে ব্যাপকভাবে আওয়ামী লীগকে বিজয় করার পরে যখন সরকার ক্ষমতা হস্তান্তর করে না, ক্ষমতা হস্তান্তরের জন্য মানুষ এগিয়ে গিয়েছে, জনগণ যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। সেই যুদ্ধকালীন যুদ্ধোন্মুক্ত অবস্থায় আওয়ামী লীগের নির্বাচিত এমএলএ সাহেবদের এক ভাগ কাগজে আশ্রয় নিলেন, এক ভাগ পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করলেন। তাদের প্রধান নেতা গ্রেপ্তারকরণ করলেন পাকিস্তানিদের কাছে। জনগণের পক্ষে অবস্থান নিয়ে আমাদের এই জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া দেশ মাতৃকার এই প্রয়োজন মেটানোর জন্য আপনাদের এই প্রিয় জন্মভূমি কালুরঘাট বেতাকান্দ থেকে স্বাধীনতা ঘোষণা করলি বেড়াকে ক্ষমতা লড়াইয়ে রক্তাক্ত লড়াইয়ের মধ্যে দিয়ে দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বাংলাদেশের জনগণের কাছে দেওয়া কোন প্রতিশ্রুতি ওনারা পূরণ করতে পারেনি। কানাডা শেখ কাজ 10 টাকা হয়েছিল, 6 লাখ ছাত্ররা আজকে যেরকম আবার নতুন করে বলছে বাড়ি থেকে আপনারা কাগজ নিয়ে আসবেন, ছাত্রদের অভিভাবকদের কাছে লাস্টে কোশ্চিন লিখে দেওয়া হবে, কাগজ আজকে দুষ্প্রাপ্য হয়ে গেছে। কাগজ ছিল না, চাকরি ছিল না। প্রতিবাদ করার কারণে এই চট্টগ্রামের বহু মানুষকে গ্রেফতার করেছে, খুন করেছে, ঢাকায় পথে প্রান্তে মানুষকে হত্যা করেছে। 40,000 মুক্তিযোদ্ধা বিপ্লবী 3.5 বছরে শেখ সাহেবের আমলে জীবন দিয়েছে। অকাতরে মানুষ কষ্ট স্বীকার করেছে। দুঃশাসন আর দুর্নীতি আর লুটপাটে 1972-এর দুর্ভিক্ষে, আওয়ামী লীগের সৃষ্টি দুর্ভিক্ষে 6.5 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। সেই সময় আওয়ামী লীগ একদিকে মানুষ দুর্ভিক্ষে মরছে, আর একদিকে তার সেই 2 রাজপুত্র কামাল এবং জামালের আজকে বিবাহ বার্ষিকী উৎসব উদযাপন করেছিল সোনার মুকুট মাথায় দিয়ে। আমাদের আন্তর্জাতিক প্রচার মাধ্যমে 2টি ছবি বাংলাদেশকে বিপন্ন করে দিয়েছিল। এক হচ্ছে উত্তরাঞ্চলের সেই যমুনা পাড়ের মঙ্গা পীড়িত, আজকে একটা আপনারা শুনেছেন বাসন্তী বিদ্রোহীরা আব্দুল থাকার জন্য গাল করেছিলেন সেই ছবি, আর শেখ সাহেবের সন্তানদের সোনার মুকুট নিয়ে সংবর্ধনা দেওয়ার ছবি পৃথিবীতে বাংলাদেশকে সত্যি একটা প্রশ্নবিদ্ধ করে দিয়েছে। যে দেশের শাসক সংবর্ধনা দেয় দুর্ভিক্ষপীড়িত অবস্থায়, যার নাগরিকরা না খেয়ে থাকে, এত দুরবস্থার পরেও আমরা আশায় করতে দেখি না। 3.5 বছর সময় দেশ একটা লুটপাটের কারখানা করে স্বাধীনতার সমস্ত সম্ভাবনাকে নস্যাৎ করে দিয়েছে। শেখ সাহেব যেরকম 3.5 বছর দেশ শাসন করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াও 3.5 বছরই দেশ শাসন করেছেন। অদৃষ্টের ইতিহাস, একদম সারা জীবন শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করেছেন।
প্রধানমন্ত্রী হতে চেয়েছেন, মন্ত্রী হতে চেয়েছেন, রাষ্ট্রপতি হতে চেয়েছেন, ক্ষমতায় যেতে চেয়েছেন, ক্ষমতা দখল করতে চেয়েছেন। আর একদম ক্ষমতার বাইরে থেকে মানুষের কল্যাণের জন্য রাজনীতি করছেন। ঘটনার পরস্পরায় 1975-এর 7ই নভেম্বর আমাদের আজকে বাংলাদেশের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া ক্ষমতায় অধিষ্ঠিত হন। ক্ষমতায় অধিষ্ঠানের পরে 10 টাকার চাল 3 টাকা সে নেমে আসলো। খুন অত্যাচার বন্ধ হয়ে গেল। দেশ আইনের কাঠামোর মধ্যে আসছে। দেশের শিল্প অঞ্চলে 3 শিল্পের উৎপাদন শুরু হলো। দেশ একটি শান্তির বাংলাদেশ গঠিত হলো। এই বাংলাদেশ যে 3 স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। বিদেশ থেকে যে রেমিটেন্স আসে, সমস্ত 1.25 কোটি মানুষের বিদেশে কর্মসংস্থান সূচনা করেন শহীদ জিয়া। বাংলাদেশের 7.5 কোটি মানুষের দেশে দুর্ভিক্ষ হয়েছে। 18 কোটি মানুষের খাদ্য যোগান দেওয়ার জন্য কৃষি ব্যবস্থার আমূল যুগান্তকারী পরিবর্তন করেন শহীদ জিয়া। আজকে 18 কোটি মানুষের খাদ্য যোগান, আর আমাদের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধানতম খাত আজকে বস্ত্র খাতের সূচনা করেন শহীদ জিয়া। সে কারণে বাংলাদেশের মানুষের মনের অনিচ্ছায় সম্মানিত শ্রদ্ধ আজকে মানুষ হিসাবে পরিগণিত হয়েছে। একজন সারা জীবন ক্ষমতার জন্য রাজনীতি করে, আর একজন ক্ষমতার বাইরে থেকে মানুষের মনে স্থান পেয়েছে। শহীদ জিয়ার এই দল আজকে এক দল। তেমনি ভাবে 1991 সালে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে দুইটি কাকতালীয় ভাবে দুইটি উদাহরণ আমি আপনাদের কাছে দেব। 1979 সালে রাষ্ট্রপতি নির্বাচিত হবার পরে একটা শ্রমিক অঙ্গনে রাষ্ট্রপতি জিয়াকে প্রধান অতিথি করে নিয়ে গেছিলেন। উনি অনেক কথা বলার মধ্যে একটি কথা বলেছিল, যে কথা বাংলাদেশের শ্রমজীবী মানুষের মনে তরঙ্গের মতো ঢেউ ফেলেছিল। আমি নিজে একজন শ্রমিক, নিজেকে শহীদ জিয়া শ্রমিক হিসাবে ঘোষণা দিয়ে বলেছিলেন, আমি নিজেও একজন শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করি। তরঙ্গের মতো এই বক্তব্য ছড়িয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্ত শিল্প অঞ্চল ছিল বামপন্থী কমিউনিস্টদের আওতাভুক্ত। একটি স্লোগানে সমস্ত শিল্প অঞ্চল জাতীয়তাবাদী দল, শ্রমিক দল এবং বিএনপির প্রতি সহানুভূতি সম্পন্ন। 1991 শহীদ জিয়া বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরে শ্রমিকের একটি সমাবেশে উনি বক্তব্য রেখেছিলেন, আমি শ্রমিকের সহধর্মী, আমিও আপনার পরিবারের সদস্য। এই বক্তব্য শ্রমিকের মাঝে শহীদ জিয়াকে খালেদা জিয়াকে এক ভালোবাসার পরিণত করেছে। বাংলাদেশে তাদের শাসন আমলে, ক্ষমতা আমলে মানুষ এইভাবে হাহাকার করেছে। আজকে এই মহানির্বাচনের পরবর্তীতে দেশের সমস্ত সম্ভাবনাকে গড়ে তুলে ধরেছে। এই সম্ভাবনা ফিরে আনার জন্য যে চলমান লড়াই চলছে, বাংলাদেশকে নতুন করে বাঁচানোর জন্য যে লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছে তারেক রহমান, যার ধমনীতে শহীদ জিয়ার রক্ত, যার ধমনীতে খালেদা জিয়ার রক্ত। আজকে তারেক রহমান আজকে একটা বিশেষ বক্তব্য শ্রমিক শ্রেণীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আজ থেকে 3 মাস আগে উনি একটা বক্তব্য তৈরি করে বললেন, বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে সংগঠিত অসংগঠিত দরিদ্র মানুষ, গরিব মানুষ, তাদের কাছে আমার এই বক্তব্যগুলো আপনি তুলে ধরেন। যদি যে রাষ্ট্র শ্রমিকের মর্যাদা দেয় না, যে রাষ্ট্র গরিবের মর্যাদা দেয় না, যে রাষ্ট্র ন্যায় বিচার করতে পারে না, সেই রাষ্ট্র স্থায়িত্ব করতে পারে না। আমাদের পিতা যে কাজ করে মানুষের কাছে সমাদৃত জনপ্রিয়, আমার মাতা যে কর্মসূচি বাস্তবায়ন করে মানুষের কাছে সমাদৃত, বন্দী থেকেও আজকে ভালোবাসার পরিণত হয়েছে, যার নামে আজকে জাগবন্ধু বাংলাদেশে। আমি আমার
আমি তাদেরই সন্তান, তাদেরই উত্তরাধিকার। বাংলাদেশের গরিব মানুষের কাছে এমন প্রতিশ্রুতি রাখতে চাই, আমি অভিভাবক নামে আজকে সভা থেকে যদি এই মুহূর্তে নির্বাচন হয়, আমরা সবাই জানি বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে ক্ষমতায় যাবে। এই বিজয়ের ফলে এই গরিব জনগণের কাছে, এই শোষিত জনগণের কাছে তারেক রহমান অঙ্গীকার এবং প্রতিশ্রুতি না করেও তো ক্ষমতায় যেতে পারতেন, কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে আমি ক্ষমতার এই পরিবর্তন হবে, বাংলাদেশ হবে দরিদ্র মানুষের স্বার্থ নিশ্চিত করার জন্য এই ক্ষমতার পরিবর্তন হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য উনি আমাকে তাগিদ দিয়ে বললেন এমনি সভা সারা বাংলাদেশ সমৃদ্ধ করে। আমি আরেকটি উদাহরণের বক্তব্য শেষ করব। 1990 সালে 9 বছর আইয়ুব খান মতোই আরেক সৈন্য শাসক ক্ষমতা দখল করে বিএনপির কাছ থেকে অধিকার না করা। সমস্ত আন্দোলন চলছে, ইউনিভার্সিটিতে রাজনৈতিক আন্দোলন, ততক্ষণ সরকার রাজনৈতিক আন্দোলন সফল হয়নি যতক্ষণ পর্যন্ত শ্রমিক শ্রেণী সেই রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ করেনি। 90 আন্দোলনও সফল হয়েছিল শ্রমিক শ্রেণীর দুই শক্তি, টঙ্গী এবং নাগরপুর থেকে লালকুটি মাথায় দিয়ে 15 মাইল পথ পায়ে হেঁটে যেই সেই স্লোগান রাজনৈতিক আন্দোলনে দুনিয়ার মজদুর এক হয়ে পড়ে ঢাকাকে জাগরিত করেছিলেন। 90 আন্দোলন সফল হয়েছে। মুক্তিযুদ্ধের যেটুকু ইতিহাস আমাদের কাছে এসেছে, গরিব মানুষ শ্রমিক শ্রেণী এখানে সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন, আত্মত্যাগ দিয়েছেন। এই দেশ গঠনের যার অবদান, সভ্যতা বিনির্মাণের যার অবদান, রাষ্ট্র পরিবর্তনের যার অবদান, অর্থনীতি পুনর্গঠনের যার অবদান, সেই গরিব এবং শ্রমিক শ্রেণীকে রাষ্ট্রের মর্যাদা আদায় করার জন্য আমাদেরও যেমন কাজ করতে হবে, তেমনি ভাবে দেশপ্রেমী রাজনীতিবিদদের সাথেও সেই বন্ধন করতে হবে। আজকে আমি আজকের এই সভায় প্রধান অতিথি হওয়ার জন্য আমরা কি অনুপ্রাণিত হইনি? আমরা কি মুক্তি পাইনি? আমরা সাহস পেয়েছি। আজকে বিএনপি এখানে সহযোগিতা করার জন্য আমরা এই চমৎকার গরিব শ্রমিক প্রতিনিধিদের সাফল্য মন্ডিতে সভা করতে থাকা। আমাদের এই রাজনৈতিক সভায় বাংলাদেশের প্রাণ তারেক রহমান দূর থেকে প্রবাস থেকে আমাদের অনুপ্রাণিত করতে, সংগঠিত হতে, ঐক্যবদ্ধ হতে, আগামী রাষ্ট্র আগামী বাংলাদেশে হবে শ্রমিক কৃষক মানুষের বিশ্বাস রাষ্ট্র। উনার দেওয়া প্রতিশ্রুতি আমি অনেক প্রধানমন্ত্রী এক সময় সংশোধন করে শ্রমিক বান্ধব একটি আইন আইনের ফলে সংগঠিত অসংগঠিত সমস্ত শ্রমিক কর্মচারীদের সংগঠিত করে আপনারাই বলেছেন তাই সাধারণ শ্রমজীবী মানুষ এখন এই ইউনিয়নের রেজিস্টার করত সার্ভিস সেক্টরের 10টা আর বেসরকারি গার্মেন্টস পরিবহন সহ অন্যান্য নির্মাণ সহ আর 1 কোটি 10 থেকে 1 কোটি 20 লাখ মানুষ সংগঠিত আর প্রায় 6 কোটিরও অধিক শ্রমজীবী মানুষ অসংগঠিত। তাদেরকে সংগঠিত করার জন্য শ্রমিক শ্রেণী যারা সংগঠিত রেজিস্ট্রেশন পাওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতা করা হবে। যারা সহযোগিতা হবে তাদেরকে ডাটাবেস করে শ্রমিক শ্রেণীকে তাদের প্রত্যেকে কি তারেক রহমানের পক্ষ থেকে একটি করে পরিচয়পত্র আমরা যদি দিতে পারি সারা জীবন এই শ্রমিকের যে শ্রমিক পরিচয় সেই শ্রমিক তার পিতার মতো তার মাতার মতো বাংলাদেশের শ্রমিক অন্তরে গেছে যাবে তাদের আমি যদি এই সরকারের বদল হয় যদি ক্ষমতা দেয় গরিব মানুষের জন্য নিশ্চয় আমি যে ডাটাবেস তৈরি করা হবে সমস্ত গরিব শ্রমিক জনগণের জন্য যে ডাটাবেসে
যাদের নাম থাকবে ভবিষ্যতে অসুস্থ শ্রমিকদের বাংলাদেশে একটি শ্রমিক কল্যাণ তহবিল আছে, যে শ্রমিক কল্যাণ তহবিল থেকে আমাদের বাংলাদেশের কোন শ্রমজীবী মানুষ কোনো টাকা পায় না। এই আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের পোস্টরাই দুটো খাচ্ছে। কেন? এই শ্রমিক কল্যাণ তহবিলটা পাস করেছে গত বিএনপি সরকারের এবং খালেদা জিয়ার সমস্ত ভালো কাজই এই আইন বাস্তবায়ন হবে। সমস্ত শ্রমিকেরা শ্রমিক কল্যাণ তহবিল থেকে তারা ভাতা পাবে এবং যারা বেসরকারি প্রতিষ্ঠানে রাষ্ট্র প্রশাসন সরকার গরিবদেরকে সহযোগিতা করতে সেই ভাতা দেবে। 3 নম্বর, টাকাদের ভুক্ত যে শ্রমিক হবে তালিকা করতে হবে। কাজের মধ্যে থেকে কর্মহীনদের পর্যায়ক্রমে চাকরি এবং কর্মসংস্থানের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে সহযোগিতা করা হবে। পৃথিবীর উন্নত সমস্ত রাষ্ট্রের কাছে সহযোগিতা করা সম্ভব না হলে কল্যাণ তহবিল থেকে প্রতিটি শ্রমজীবী মানুষকে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা। মৃত্যুগত অবস্থায় যদি কোনো শ্রমিক মারা যায়, আপনারা জানেন সরকারি চাকরিতে কিছু পেলেই গার্মেন্টস বলেন, পরিবহন বলেন, নির্মাণ বলেন, সরকার বলেন, কোন শ্রমিক কোনো টাকা পাওয়ার কার কাছ থেকে সে ভাতা পাবে না। আজকে তার চাকরি আছে, কালকে তার চাকরি নেই। অসংখ্যিত এই বিশাল জনগোষ্ঠী পরিবারকে ন্যূনতম রাষ্ট্রীয় ব্যবস্থায় 10 লাখ টাকা করে প্রতিটি শ্রমিকের সাহায্য করে। কেন কিভাবে সম্ভব? বাংলাদেশ ব্যাংক থেকে 8,000 কোটি টাকা একজন ব্যক্তি নিয়ে চলে গেল। 2 লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গেছেন এই লোকেরা। শুধু সরকার যদি 20,000 কোটি টাকা শ্রমিক কল্যাণ তহবিলে দেয়, শ্রমিকদের কাজ সব পাবে। 5 নম্বর, শ্রমিকদের উপরে সমস্ত নির্যাতন বন্ধ করে, চাঁদাবাজি বন্ধ করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 6 নম্বর, আমরা বিএনপির কাছে সাহায্য চাই। এই অসংগঠিত শ্রমিকদেরকে সংগঠিত করার জন্য প্রচারপত্র, লিফলেট তৈরি করতে সামান্য যে অর্থ, সেই অর্থ যেন বিএনপি দিয়ে সাহায্য করে। কারণ আমরা যে জনগণকে বলতে পারবো যে জাতীয়তাবাদী দল যে লড়াই করতে গণতন্ত্রে, তারা আমাদের এই গরিব মানুষকে সাহায্য করে। চা এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন 10 থেকে 15,000 টাকা, নিবন্ধিত সংগঠনের কার্যধারী শ্রমিক সদস্যদের কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত সুবিধা আদায়ে সহযোগিতা করা, নিবন্ধিত সংগঠনের কার্যধারী সদস্যের সন্তানদের চিকিৎসা এবং শিক্ষা ব্যয়ে সহযোগিতা করা এবং প্রতিটি শ্রমিকদের জন্য স্বাস্থ্য বীমা করা, পর্যায়ক্রমে প্রতিটি শ্রমিকরা যেন রেশনিংয়ের আওতায় আসে তার ব্যবস্থা। এই প্রতিশ্রুতি আমার নয়, আর আমি এমনকি ক্ষমতা বা অনুপ্রেরণা দিতে পারি যে আপনারা আশাবাদ, আমাদের মনের কথা, আমাদের প্রাণের কথা। এই প্রতিশ্রুতি তারেক রহমান তার পক্ষ থেকে আমাকে এই দায়িত্বটা দিয়ে সারা তারেক রহমানের ইচ্ছা বাস্তবায়ন করার জন্য দক্ষ মানুষ লড়াই করছে। আমরা এই চলমান গণতন্ত্রের আন্দোলনে শ্রমজীবীদের স্বার্থে এই পরিবর্তনের আন্দোলনে সামিল হব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকে সবাই উপস্থিত প্রধানমন্ত্রী সহ নেতৃবৃন্দ, শ্রমিক ভাইদের ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, দুনিয়ার মজলুম। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে প্রতিশ্রুতি, আমি যেটা ব্যাখ্যা করে বললাম, আমার মনে হয় যে প্রধান অতিথি সুনির্দিষ্ট পয়েন্ট কাটছিলেন, উনি আরো ব্যাখ্যা করবেন। আমরা যা বলতে চেয়েছি তাকে আপনাদের কাছে প্রকাশ করতে পেরেছি বোধগম্য ভাবে। আপনারা কি বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। এবারে বক্তব্য রাখছেন বীর চট্টলার কৃতি সন্তান, চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা, জননেতা, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ।
করি।